আচ্ছা, ইমিউনোসাপ্রেসিভ ইমিউনোসাপ্রেসিভ যদি বলতে যাই, লিস্ট যেন তোমার মাথায় আসে এই ড্রাগগুলা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা যে ইমিউনিটি, এটাকে সবার আগে কমায় দেয়। তো এর ফলে আসলে কি কি উপকার, অপকারিতা আছে কিছুটা, বাট উপকারিতা ও কম না। তো ইমিউনোসাপ্রেসিভ গুলা আমাদের শরীরে কি ইমিউনিটি সিস্টেম বা ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দেয়। ঠিক আছে? আর এগুলা কেন ব্যবহার করা হয়? মোস্টলি দেখো, আমাদের বডিতে যেমন ধরো অনেক সময় আমাদের বডিতে কোন একটা বালুর কণা ঢুকে যেতে পারে, একটা পিন ঢুকে যায়, অনেক সময় খোঁচা খাই আমরা, অর্থাৎ বডিতে কিছু যদি যে ডিউটি এনি রিজন, এটা ওক অপারেশন করে কিংবা হট করে দুর্ঘটনাজনিত কারণে বডির ভিতরে যদি কিছু ঢুকে যায়, বডি কি করে এই যে বাইরে থেকে একটা সাবস্টেন্স বা একটা অর্গান বা কোনো কিছু যখন প্রবেশ করে, বডি এটাকে আমাদের বডি এটাকে ফরেন বডি হিসেবে কি ফরেন বডি হিসেবে চিহ্নিত করে। তো বডি তখন কি করে, এটা যেহেতু একটা বডির অংশ না, সে কি করে, আমাদের ন্যাচারাল যে ইমিউনিটি সিস্টেম সে কি করে, তোমার এই যে আননোন সাবস্টেন্স বা আননোন অর্গান, বডি এটাকে আননোন অর্গান হিসেবে কাউন্ট করে এটাকে রিজেক্ট করে দেয়। রিজেক্ট করে কিভাবে দেয়? প্রথমে হয়তো ইনফেকশন তৈরি করে, ওইটাকে ইনফেকশন করে করে ওটা কার্যক্ষমতা নষ্ট করে দিবে। ফর এক্সাম্পল, এই যে এখানে যে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট পড়ছি, কিডনি ট্রান্সপ্লান্টের পরে আরেকজনের কিডনি তো আর বডি চিনে না। তখন কিডনি ট্রান্সপ্লান্টের পরে কি করে বডি, এটাকে আননোন সাবস্টেন্স বা আনওয়ান্টেড সাবস্টেন্স হিসেবে কাউন্ট করে বডি এটাকে ইনফেকশন ঘটায় দেয়। ওই নতুন কিডনি যে মানে প্রতিস্থাপন করা হয়েছে, সেটাকে আনওয়ান্টেড বা আননোন সাবস্টেন্স হিসেবে এটাকে রিজেক্ট ইনফেকশন করে দেয়, পাইলোনেফ্রাইটিস করে, আস্তে আস্তে এটাকে বডি রিজেক্ট করে ফেলে। এর কথা হলো, এত টাকা খরচ করে বা একজন জীবন বাঁচানোর জন্য আরেকটা যে আরেকজনের বডি থেকে কিডনি এনে যে লাগানো হলো, সেটা যদি এইসব কারণে এই ইমিউনিটি সিস্টেমের কারণে বা বডি যদি এটাকে রিজেক্ট করে দেয়, তাহলে পুরা টোটাল প্রসিডিউরটাই তো ফেলিওর হয়ে গেল, তাই না? এই কারণে বডির ইমিউনিটি সিস্টেম যাতে নতুন অর্গানকে চিনতে না পারে, চিনতে না পারে, প্লাস তার জন্য কোনো ক্ষতি সাধন না করতে পারে, এই জন্য আমাদের নর্মাল ইমিউনিটি সিস্টেমকে একটু ডাউন করে দেয় এই ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। আমি কি বুঝতে পারছি ইমিউন সাপ্রেসিভ ড্রাগের ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট বিষয়? এটা কিন্তু বোঝার জরুরি আছে। বুঝছো সবাই? জি ভাই। আচ্ছা, এরপরে আসি হলো আরেকটা কারণ হলো যে, এটা তো আমরা বললাম যে কোনো অর্গান ট্রান্সপ্ল্যান্ট হোক, তারপর আরো কিছু অটো ইমিউন ডিজিজ আছে, যে অটো ইমিউন ডিজিজ বলতে বোঝায় বডি অটোমেটিকলি কিছু প্রবলেম তৈরি করে, এটার জন্য কোনো এক্সাক্ট কারণ প্রয়োজন নাই। লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, এগুলা অটোমেটিকলি হয়, অটোমেটিক। তারপর এসএলই, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসিস, এরকম একটা ডিজিজ আছে, এটা আমরা পড়বো ভবিষ্যতে। এই যে তোমার তারপর সোরিয়াসিস আছে, এই যে জিনিসগুলা হয়, এগুলা তোমার এই এই মানে এই প্রবলেম গুলা যে হয়, এগুলা তোমার এগুলার জন্যই মূলত অটো ইমিউন প্রবলেম। তারপরে তোমার এই যে অর্গান ট্রান্সপ্ল্যান্ট, এগুলা হওয়ার পরে বডি যাতে কি বলে এই অর্গানকে রিজেক্ট না করে দিতে পারে, তখন যে ড্রাগগুলা খাওয়া হয়, এই ড্রাগগুলা তোমার ওইসব কিডনি ট্রান্সপ্লান্টটাকে রক্ষা করে, যাতে বডির ন্যাচারাল ইমিউনিটি ওই অর্গানটাকে রিজেক্ট না করে দিতে পারে। আরেকটা এই ধরনের ব্যাপক ওষুধ আছে, যে আমরা সাইক্লোস্পিরিন, হাইড্রোজেন, এগুলো তো আছেই। আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো, আহ, এরা মানে এটা একটা ক্ষতির কারণ যদি বলি, ক্ষতির কারণটা হলো যে তোমার যখন ড্রাগের মাধ্যমে আমাদের বডির নর্মাল ন্যাচারাল ইমিউনিটি কমিয়ে রাখা হয়, ফলে কি আমাদের ইনফেকশনের রিস্ক বাড়ে না? বুঝছো সবাই? আমরা ঔষধের মাধ্যমে আমাদের বডির ইমিউন সিস্টেমকে কমায় রাখতেছি, ফলে কি আমাদের বডি ইনফেকশনের রিস্ক বাড়ে। আর এই জন্য যারা এই ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খায়, তারা খুব সহজেই তোমার ইনফেকশনে আক্রান্ত হওয়ার চান্স থাকে। লাইক এই কারণে এইসব ড্রাগগুলা খেলে রোগীর জ্বর হইতে পারে, গলা ব্যথা, তারপরে তোমার কি কোনো কোল্ড অ্যালার্জি, কোল্ডনেস, তারপরে এগুলার দিকে নজর রাখতে হয়। কারণ সামান্য জ্বর হলেও, সামান্য ফিভার থাকলেও পেশেন্টের কিন্তু আমাদের সিরিয়াস মানে ইনফেকশনের দিকে টার্ন করতে পারে।
এই জন্য আমরা এগুলোর বিষয়ে সতর্ক থাকতে হবে। এই ড্রাগগুলা যখন দেওয়া হবে পেশেন্টকে, এগুলা খুবই সিরিয়াস লেভেলে নিয়ে পেশেন্টকে অ্যালার্ট করে রাখতে হবে যে পেশেন্ট মানে ক্রাউড এরিয়াতে না যায়, কোনো কি বলে আননোন কি বলে ডিজিজ বা পেশেন্ট কি বলে কোনো অথবা নোন ডিজিজ কেউ আক্রান্ত আছে তার সাথে যেন বেশি খুব একটা না মিশে, এবং এই ধরনের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কারণ পেশেন্টকে যে রক্ষা করতে হবে, কারণ পেশেন্ট অর্গান সহজেই হ্যাঁ হ্যাঁ, ওই অর্গান ট্রান্সপ্লান্টে ইমিউনোসাপ্রেশন কেন দেওয়া হয়? এটাই তো বলবো, ইমিউনো এখনই বলবো। আমি জাস্ট একটা ফাউন্ডেশন একটা দাঁড় করানোর চেষ্টা করছি, এটা কিন্তু ভাইটাল, সেটাই বলতেছি। তো অর্গান ট্রান্সপ্ল্যান্টে কেন দেওয়া হয়, ওকে বলেই দিই। অর্গান ট্রান্সপ্ল্যান্টে দেওয়া হয় হলো, তুই কি মাঝখানে ছিল না নাকি? শুরুতেই তো বললাম এটা। আচ্ছা আবার বলি, বিষয়টা হলো এই যে বডিতে যখন একটা অর্গান ট্রান্সপ্ল্যান্ট হয়, ফর এক্সাম্পল আমরা কিডনি পড়ছি, কিডনিটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো কিডনি যে আমরা ট্রান্সপ্ল্যান্ট করলাম, কিডনি এই বডির তো নিজস্ব অর্গান ছিল না কিডনি, আরেকজনের থেকে এনে একটা যখন কিডনি নষ্ট হয়েছে আরেকজন থেকে এনেই তো তারপর ট্রান্সপ্ল্যান্ট করলাম, তাই না? এই যে ট্রান্সপ্ল্যান্টেড যে অর্গান, এই অর্গানটাকে আমাদের ন্যাচারাল ইমিউনিটি সিস্টেম বা আমাদের যে ন্যাচারাল যে ইমিউন, এটা এই ট্রান্সপ্ল্যান্টেড কিডনিটাকে ফরেন বডি হিসেবে কাউন্ট করে। এখন ফরেন বডি হিসেবে যখন কাউন্ট করে, বডির ন্যাচারাল ইমিউনিটি সিস্টেম এটাকে ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করে। আর এখন যদি একটা ট্রান্সপ্ল্যান্টেড কিডনি এত কি বলে রোগীর লাইফ বাঁচানোর জন্যই তো ট্রান্সপ্ল্যান্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে, তাই না? দেন বডির ন্যাচারাল ইমিউনিটি যদি এটাকে ডিস্ট্রয় করে দিতে চায়, তাহলে লাভ হলো কি? পেশেন্টের কিডনি কাজ করে না ঠিক মতো দেখেই তো আমরা আরেকটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করছি। কিন্তু ন্যাচারাল ইমিউনিটি কি করলো? সেটাকে ডিস্ট্রয় করে ধ্বংস করে দিল, সেটাকে ইনফেকশন করে নষ্ট করে দিল। তাহলে কি কোন পেশেন্টের কোনো লাভ হলো? নো, পেশেন্টের লাভ হলো না, পুরো টোটাল প্রসিডিউরই ওয়েস্ট। এই প্রবলেমটাকে এড়ানোর জন্য আমরা এই ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ব্যবহার করি। উত্তর পাইছো ইয়ে তকির? এই যে ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এবার আসি হলো আম, আরেকটা জিনিস, ছোট একটা জিনিস, সেটা আমি বলে দিই। সেটা হলো এই ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস এর সাথে আবার ভ্যাকসিনও দেওয়া যাবে না। আচ্ছা এগুলো স্লাইডই আমরা পাবো। তো এবার মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়েছে যে ইমিউনোসাপ্রেসিভ কেন দিতে হয়, কেন দেওয়া হয় না। এবার আসি হলো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ গুলো লাইফ লং খেয়ে যেতে হয় টু প্রিভেন্ট ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ গুলো লাইফ টাইম খেয়ে যেতে হয় টু প্রিভেন্ট ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন। তাহলে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ কি কি সেটা একটু দেখার চেষ্টা করি। ওকে, প্রথমে এসে হলো সাইক্লোস্পোরিন। ইট ব্লকস অ্যাকশন অফ টি লিম্ফোসাইট। আমাদের আচ্ছা আরেকটু যাওয়ার আগে ইমিউনোসাপ্রেসিভ কোন কোন জায়গায় ব্যবহার করা হয়? আফটার রেনাল ট্রান্সপ্ল্যান্ট সাইক্লোস্পোরিন, এখানে যে কোনো ড্রাগ আছে আর কি সবগুলো উল্লেখ করা হয়েছে এখানে। সাইক্লোস্পোরিন, এজাথিওপ্রিন, তারপরে ট্যাক্রোলিমাস, মাইক্রোফেনোলেট, তারপরে কি এমএবি ড্রাগ, এগুলা সবই হলো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। তো আমাদের ডাব্লিউবিসির বিভিন্ন টাইপ আছে, একটা হলো ইওসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল। আচ্ছা এই তারপরে আরেকটা হলো টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, তার মনোসাইট, এগুলো আমরা সবই কিন্তু ব্যাচেলরে পড়েছিলাম অথবা আমাদের নার্সিং এ আমরা পড়েছিলাম যে ডাব্লিউসি এর বিভিন্ন টাইপ আছে, ইওসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল, তারপরে লিম্ফোসাইট লাইক বি এন্ড টি লিম্ফোসাইট। এখানে বি এন্ড টি লিম্ফোসাইট হলো সবচেয়ে পাওয়ারফুল ইয়ে করে আর কি, কি বলে মানে যত ডাব্লিউবিসি তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মেনটেন করে, তাই না? বি এন্ড টি লিম্ফোসাইট, এই দুইটা লিম্ফোসাইট, এর ভিতরে টি লিম্ফোসাইট হলো তোমার লং টাইম ইমিউনিটি প্রদান করে, লং টাইম। আচ্ছা তোমরা কি জানো আম, যাদের এইডস হয় তাদের কোন ইমিউনিটিটা ডিস্ট্রয় হয়? কারো কোনো আইডিয়া আছে কোন ইমিউনিটিটা? CD4। টি। টি লিম্ফোসাইট। ওকে, আচ্ছা এখানে বিষয়টা হলো যে বি এন্ড টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটকে বলা হয় হলো সেলুলার ইমিউনিটি, আর বি লিম্ফোসাইট হলো আসলে CD4টাই যেটা ইয়ে বলছো তৌকির, এটা আসলে মিথ্যা না। CD4টা হলো অনেকটা টি লিম্ফোসাইটের মতোই, হ্যাঁ।
তুমি যেটা বলছো এটা মিথ্যা না, হ্যাঁ, CD4 যেটা এটা অস্বাভাবিক কিছু না। তো এখানে দুইটা নিউট্রোফিলের মানে ডাব্লিউবিসি এর ভিতরে বেশ বিভিন্ন টাইপের ডাব্লিউবিসি আছে, লাইক এই যে ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, তারপরে লিম্ফোসাইট লাইক বি এন্ড টি লিম্ফোসাইট, মনোসাইট এটসেট্রা। এখন টি লিম্ফোসাইট একটু ইম্পর্টেন্ট, এখানে একটা বিষয় আছে। টি লিম্ফোসাইট করে কি, লং টাইম ইমিউনিটি দেয়, লং টাইম, মাথায় রাখতে হবে, হ্যাঁ। এরা লং টাইম ইমিউনিটি হিসেবে ইমিউনিটিতে কাজ করে এবং আম, এগুলাকে বডির আর্মি বলা হয়। টি লিম্ফোসাইটটা মূলত আর্মি, ঠিক আছে। আর এই টি লিম্ফোসাইট আছে না, আমাদের যে থাইমাস গ্ল্যান্ড, আমরা এন্ডোক্রাইনোলজিতে পড়েছিলাম থাইমাস গ্ল্যান্ড, এই থাইমাস গ্ল্যান্ডের থেকে এরা কিন্তু ম্যাচিউর হয়, টি লিম্ফোসাইট, ঠিক আছে। আর টি লিম্ফোসাইটের কাজ কি একটু এখানে দেখি, দাঁড়াও, আরেকটু হালকা একটু বলি, যদিও একটু জানলে ভালো, খারাপ না। এই টি লিম্ফোসাইট হেল্পার টি সেলস বা CD4+, CD4 একটু আগে বলছিল, এই টি লিম্ফোসাইটটা তোমার আমাদের ইমিউন সিস্টেমকে মূলত অ্যালার্ম করে বা সিগন্যাল দেয় যে কি বডিতে কোনো জীবাণু ঢুকছে বা কোনো আনওয়ান্টেড সাবস্টেন্স বা কোনো অর্গানিজম ঢুকছে। এটা একটু, এই জিনিসটা ছোট্ট একটু লিখে রাখো। এই টি লিম্ফোসাইট কিন্তু আমাদের বডিকে অ্যালার্ম করে, আমাদের বডিকে সিগন্যাল দেয় যে আমাদের বডিতে কোনো একটা আনওয়ান্টেড সাবস্টেন্স বা কোনো অর্গানিজম প্রবেশ করেছে, হ্যাঁ। আর এই জন্যই দেখবা এইচআইভি ভাইরাসে টি লিম্ফোসাইট বা CD4 সেলটা ধ্বংস হয়ে যায়। এই কারণে আমাদের বডি কোনো আক্রান্ত হলেও, যাদের এইচআইভি হয়েছে তাদের আক্রান্ত হলেও তারা বুঝতে পারে না, কারণ তাদের টি লিম্ফোসাইটটা ডিস্ট্রয় হয়ে যায় বা CD4টা ডিস্ট্রয় হয়ে যায়। বুঝা গেছে? আর এই জন্যই দেখবা আমার এখনো মনে আছে, আমি কোন ক্লাসে জানি পড়েছিলাম যে, ব্যাচেলরিতে পড়েছিলাম যে এইচআইভি হওয়ার পরেও এই মাইক্রো অর্গানিজম গুলা প্রায় 10 বছরের মতো হিডেন অবস্থায় থাকতে পারে। পড়ছো এরকম কেউ ব্যাচেলরে অথবা এনক্লেক্সে? তকির? ভাই কি বলছেন? একটু ডিউটিতে কনসেন্ট্রেশন রাখতে পারছি না। আচ্ছা আচ্ছা একটু আচ্ছা, আমি বলে দিই। বলেন। মানে এইচআইভি হলে 10 বছর পর্যন্ত এটা মানে হিডেন অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, এটা জানি, হ্যাঁ জানি, কারণটা কি, পড়ছি। তাদের CD4 বা টি লিম্ফোসাইটটা ডিস্ট্রয় হয়ে যায়। আর টি লিম্ফোসাইট কাজ করে কি, এটা আমাদের বডিতে সিগন্যাল দেয়। আর বডিতে সিগন্যালই যদি না দেয়, সে কিভাবে এটার সায়েন্স একটু ডেভেলপ করে দেখাবে। এই জন্য টি লিম্ফোসাইট খুবই ইম্পর্টেন্ট একটা লিম্ফোসাইট। আরেকটা আছে হলো বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট করে কি, এর প্রধান কাজ হলো অ্যান্টিবডি তৈরি করা। বি লিম্ফোসাইট, হ্যাঁ, এটাকে হিউম্যান ইমিউনিটি বলে। এরা মূলত আমাদের যে বোন ম্যারো আছে না, বোন ম্যারোতে তৈরি হয় এবং এখানে কিন্তু ম্যাচিউর হয় বোন ম্যারোতে। যাই হোক, জাস্ট এতটুকু জানি। তো এই যে আমাদের আমাদের যখন বডিতে আমাদের বডিতে যখন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দেওয়া হয় না, এই ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিলে সবার আগে এই সাইক্লোস্পোরিন টি লিম্ফোসাইটের অ্যাকশনটাকে কমায় দেয়। অ্যাকশনটা কমায় দেয় মানে কি, এরা আমাদের লং টাইম ইমিউনিটিকে স্লো করে দেয়। এর যেই অ্যাকশন, এই এর অ্যাকশনটাকে ব্লক করে দেয়। তাহলে কি হয়, এই সাইক্লোস্পোরিন, এই কি বলে, সাইক্লোস্পোরিন এই ড্রাগগুলা কি করে, এর সাইড এফেক্ট হিসেবে এরা আমার নেফ্রোটক্সিসিটি ঘটায়, তারপরে হাইপারটেনশন হয়। তবে এগুলোর থেকেও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাইড এফেক্ট হইলো, বলতে পারবা, লং ইয়ের ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচেয়ে ডেডলি সাইড এফেক্ট কোনটা? আখি? ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের মোস্ট ডেডলি সাইড এফেক্ট কোনটা? Risks of infection. ইয়েস। যত ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আছে, আই রিপিট, এখানে যে কটা ড্রাগ দেখতেছো সবগুলা এমএবি ড্রাগ থেকে শুরু করে ইমিউনোসাপ্রেসিভ যত ড্রাগ আছে, তা শুধু ইমিউনোসাপ্রেসিভ বলতে এই যে এমএবি, তারপরে সাইক্লোস্পোরিন এ জাতীয় প্রিন্টাক্টোলিমাস, তারপরে এদিকে আছে কর্টিকোস্টেরয়েড, এরা সবাই
রিস্ক অফ ইনফেকশনের জন্য দায়ী। এই ড্রাগগুলা ইম্পর্টেন্টলি এদের মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাডভার্স এফেক্ট হলো বা সাইড এফেক্ট হলো এরা রিস্ক অফ ইনফেকশন বাড়ায় দেয়। কেন? কেন বাড়ায়? ভেরি সিম্পল। কারণ এটা তো ইমিউনিটি ডাউন করে পেশেন্টের ইচ্ছাকৃতভাবে। তার এই জন্য পেশেন্ট সহজেই ইনফেক্টেড হয়ে যেতে পারে। যে পেশেন্টের সামনে একটা হাঁচি মারলে পেশেন্ট দেখবে যে জ্বর হয়ে গেছে। এরকম। ঠিক আছে? তো এই ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট হাই রিস্ক অফ ইনফেকশন থাকে এদের, হ্যাঁ? তো এখানেই আছে এটাই যে তোমার সাইড এফেক্ট কি নিউরোটক্সিসিটি, হাইপারটেনশন, এই যে হাই রিস্ক মোস্ট প্রশ্নগুলো হলো হাই রিস্ক অফ ইনফেকশন। এখন যদি বলি হাই রিস্ক অফ ইনফেকশন যদি থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো পেশেন্টের ইনফেকশন হইতেছে? কিভাবে বুঝবো? পেশেন্টের জ্বর অনেক কি মাইল্ড ফিভার থাকতে পারে, তারপরে তোমার হাঁচি কাশি থাকতে পারে, অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা যাবে, এগুলা এগুলা শো করা শুরু করে পেশেন্ট। তারপরে রিভার্সিবল হিরসিউটিজম, রিস্ক অফ লিম্ফোমা এটসেট্রা, নিড পিরিয়ডিক লিভার ফাংশন এন্ড রেনাল ফাংশন টেস্ট, কারণ এরা নেফ্রোটক্সিসিটি এবং তোমার নেফ্রোটক্সিসিটি এবং লিভার ফাংশন ড্যামেজ করে। লিভার লিভার ফাংশনটা কেন চেক করা হয়? কারণ আমাদের কি বলে স্টোরেজ কোনটা? লিভার না? এই ড্রাগগুলা লিভারে কতটুকু কি পরিমাণ মানে হোল্ড করে রাখতেছে বা স্টোর করে রাখছে সেটা দেখার জন্য এই জিনিসগুলো প্রয়োজন পড়ে। এবার আসি হলো এজাথিওপ্রিন। আচ্ছা, এবার আসি হলো এজাথিওপ্রিন। ইট ইনহিবিটস অ্যান্টিবডি প্রোডাকশন। অ্যান্টিবডি প্রোডাকশন মানে কোনটা, কোন লিম্ফোসাইট ব্লক করে দেয়, কোন লিম্ফোসাইটের কাজ স্লো করে দেয়? T. হ্যাঁ, একটু আগে বলছি, বলো তো লাবণী। T lymphocyte. হ্যাঁ, বি লিম্ফোসাইট। ঠিক আছে, একটু আগে বলছিলাম না? আচ্ছা, এরপর আসি হলো সাইড এফেক্ট কি বোন ম্যারো ডিপ্রেশন। কারণটা কি? কারণ বি লিম্ফোসাইট কিন্তু বোন ম্যারোতে তৈরি হয় এবং ম্যাচিউর হয় এখানে উইথ প্যানসাইটোপেনিয়া। এরা বোন ম্যারো ডিপ্রেশন করে দেয়। বোন ম্যারোতে আর কি কি উৎপন্ন হয় বলো তো? RBC. ইয়েস, প্যানসাইটোপেনিয়া। এখানে তোমার ডাব্লিউবিসি এবং আরবিসি যখন তোমার আহ, উৎপন্ন মানে স্লো হয়ে যায়, উৎপন্ন কমে যায় অ্যাট এ টাইম, এরা কিন্তু প্লাটিলেটও কমায় দেয়। এই কারণে এটাকে একত্রে প্যানসাইটোপেনিয়া বলে। যখন তোমার আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট তিনটা একত্রে কমে যায়, মানে অল দা কাউন্ট কমে যায়, তখনই বলা হয় প্যানসাইটোপেনিয়া। এই এজাথিওপ্রিন কি করে? এরা প্যানসাইটোপেনিয়া করে। এটা ইম্পর্টেন্ট। মানে কি প্যানসাইটোপেনিয়া মানে করলে কি হবে? পেশেন্টের কিন্তু ব্লিডিং রিস্কও বেড়ে যায় তাহলে। ঠিক আছে, কারণ প্লাটিলেট কমে যায়, ইনক্রিজ ব্লিডিং রিস্ক, এইভাবে কোশ্চেন করে। ঠিক আছে, তারপর ট্যাক্রোলাইমাস। এরা ইনহিবিট টি সেল অ্যাকশন। টি সেল কি করে? আমাদের লং টার্ম ইমিউনিটি প্রদান করে। আই মিন বছরের পর বছর আমাদের দেখো একটা বেবি যখন জন্মগ্রহণ করে তার ইমিউনিটি কিন্তু মায়ের থেকে সে পায়। ধীরে ধীরে বাচ্চা প্রতিকূল আবহাওয়াতে বা প্রতিকূল পরিবেশে সে নিজে নিজে বেঁচে ওঠার মতো নিজের বডি ইয়ে চেষ্টা করে। আর এই জিনিসগুলা কিভাবে মেনটেন হয়? বি টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটের মাধ্যমে। এই জন্য দেখবা অল্প বয়সে বাচ্চাদের অসুস্থতার হার বেশি, কিন্তু দিন বাড়ার সাথে সাথে তারা অসুস্থ হওয়ার প্রবণতা আস্তে আস্তে কমে আসতে থাকে, কারণ তাদের বি এন্ড টি লিম্ফোসাইট এতদিনে ডেভেলপ করে। বুঝা গেছে কেন অল্প বয়সী বাচ্চারা মানে অল্প বয়সী বেবিরা বেশি আক্রান্ত হয়? কারণ তাদের বি এন্ড টি লিম্ফোসাইট জন্মের পরে তাদের বি এন্ড টি লিম্ফোসাইট আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করে, নট ইন এ সিঙ্গেল ডে। খেয়াল করো, হ্যাঁ। এবার আসি হলো পরটা, মাইক্রোফেনোলিক ইনহিবিট বি এন্ড টি লিম্ফোসাইট proliferation
মানে ওই যে কি বলে এরা যে মাল্টিপ্লিকেশন করে এটা কমায় দেয় মানে স্লো করে দেয়। সাইড এফেক্ট কি? ডায়রিয়া, সিভিয়ার নিউট্রোপেনিয়া, ভমিটিং এন্ড সেপসিস। সেপসিস কি? ইনফেকশন রিস্ক না? রিস্ক অফ ইনফেকশন না সেপসিস? এগুলো যেন মাথায় বুঝতে পারো, এগুলো সবগুলা ঘুরে ফিরে প্রত্যেকটা ড্রাগের কোনো না কোনো ভাবে দেখবে যে রিস্ক অফ ইনফেকশন। নিউট্রোপেনিয়া, নিউট্রোপেনিয়া মানে কি? ইনক্রিজ রিস্ক অফ কি? নিউট্রোফিল আছে না? ইনক্রিজ এই নিউট্রোপেনিয়া হয়। তারপরে এমএবি ড্রাগ, এমএবি আমরা এই এমএবি ড্রাগ সম্পর্কে এর আগেও পড়েছিলাম। কি হয় এমএবি ড্রাগ মানে? এমএবি ড্রাগের আরেকটা নাম কি? কি বলি? মনোক্লোনাল অ্যান্টিবডিজ, মনোক্লোনাল অ্যান্টিবডিজ এর আগেও বলছিলাম, মনে নাই কারো? এমএবি ড্রাগ মনোক্লোনাল অ্যান্টিবডিজ অথবা টিউমার নেক্রোসিস ফ্যাক্টরস, এটাকে টিএনএফ ইনহিবিটরস বলে অথবা টিএনএফ বা মনোক্লোনাল অ্যান্টিবডিজ। এদের সবার শেষে এমএবি থাকে, এমএবি মনোক্লোনাল অ্যান্টিবডিজ। এদের প্রত্যেকটা ড্রাগের কি এই যে কই, এই যে এমএবি, এমএবি 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 কয়টা? একটা দুইটা, এই যে এমএবি একটা আছে আলাদা, একটা কিংবা দুইটা আলাদা থাকতে পারে, লাইক ইন্টারসেপ্ট। এই এমএবি ড্রাগ এগুলো প্রত্যেকটা ড্রাগ হলো মনোক্লোনাল অ্যান্টিবডিজ। এটার আরেকটা নাম হলো টিএনএফ, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এইভাবে এটাকে ডাকা হয় এই ড্রাগগুলাকে। এরা এই কি বলে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ হিসেবে, তারপরে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে এবং ইনফ্লামেটরি মডুলেটর ড্রাগ হিসেবে কাজ করে। একই কাজ, অ্যান্টি ইনফ্লামেটরি অথবা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ হিসেবে কাজ করে। এই এমএবি ড্রাগগুলা বিভিন্ন অটো ইমিউন ড্রাগ ডিজিজে ব্যবহৃত হয় খুবই কমনলি, লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াসিস, তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস ওই ড্রাগ অনুযায়ী কোন কোন জায়গায় ব্যবহৃত হয়। ইনফ্লিক্সিমাব রিউমাটয়েড আর্থ্রাইটিস, এট্রোসেপ্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে ট্রান্সটুজুমাব এটা ব্রেস্ট ক্যান্সার, তারপর পার্টুজুমাব ব্রেস্ট ক্যান্সার, তারপরে ওমালিজুমাব অ্যাজমাতে ব্যবহার করা হয়, তারপরে পালিভিজুমাব এটা হলো রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাসে ব্যবহার করা হয়, তারপর ট্যাকলিজুমাব এটা হলো করোনাতে ব্যবহার হয়েছিল অনেক। এগুলা সব এ দেখো করোনা কিন্তু অটোইমিউন। অটোইমিউন বলতে তোমার ইমিউনিটি ডাউন করে রাখার জন্য এটা ব্যবহার করা হয়েছে, এমএবি। যাই হোক, এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর গুলা আমাদের কোন কোন ইয়েতে ব্যবহার করে দেখো। পোস্ট ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট মানে কিডনি পেশেন্ট হইতে পারে, লিভার ট্রান্সপ্ল্যান্টের পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু তাহলে কি যাবে, অবশ্যই একই একই কাজ করবে। তারপরে এরপরে বলছিলাম অটো ইমিউন ডিজিজের কথা বলছিলাম বারবার, এই ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ গুলা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, তারপরে সোরিয়াসিস, ব্রেস্ট এগুলো সবই অটো ইমিউন। অ্যাজমা, আরএসবি, করোনা এগুলো সবই অটো ইমিউন। হ্যাঁ, এগুলাতে ব্যবহার করা হয়। আর আর এমএবি বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের ড্রাগের প্রবলেম কি? হাই রিস্ক অফ ইনফেকশন এন্ড সেপসিস, মোস্টলি হাই রিস্ক অফ ইনফেকশন এন্ড সেপসিস। এই এমএবি ড্রাগ একসাথে বলে দিছি, হ্যাঁ, কর্টিকোস্টেরয়েডের ব্যাপারে একসাথে বলেছি। কর্টিকোস্টেরয়েড, তারপরে এমএবি ড্রাগ, এরপর আসে সাইক্লোস্পুরিন, এজাথিওপ্রিন, এগুলো সব ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। এগুলার মেইন প্রবলেম কি? রিস্ক অফ ইনফেকশন, সোজা কথা। এই জিনিসটা একটু বাদ দিছিলাম, কি মুরোমোনাপ, এরা কি করে? এরা প্রিভেন্ট ইউজ টু প্রিভেন্ট অ্যাকিউট রিজেকশন। ধরো এই অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে, ইমিডিয়েট রিজেকশনটা এরা প্রিভেন্ট করে। সাইড এফেক্ট কি? ড্রাগগুলোর সাইড এফেক্ট সবগুলোই কিন্তু তোমার ইমিউনোসাপ্রেসিভ, মানে এরা কোনো না কোনো ভাবে রিস্ক অফ ইনফেকশন বাড়ায় দেবে। এটার একটা প্রবলেম হলো এরা জ্বর, চিলস, হাইপারটেনশন, র্যাশ এন্ড অ্যানাফাইল্যাকটিক শক ঘটায়। ঠিক আছে? আর আরেকটা ইনফরমেশন হলো আমরা ট্রান্সপ্লেট রিজেকশন, হ্যাঁ, যদি ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন যদি অর্গান ট্রান্সপ্ল্যান্টের পরে প্রথম 48 ঘন্টার ভিতরে হয়, সেটাকে হাইপার অ্যাকিউট রিজেকশন বলে। ট্রান্সপ্ল্যান্ট হওয়ার পরে প্রথম 48 ঘন্টার ভিতরে যদি অর্গানটা যদি রিজেকশন হয়ে যায়, তবে এটা হাইপার অ্যাকিউট রিজেকশন বলা হয়। আর যদি ট্রান্সপ্ল্যান্টের 6 সপ্তাহের ভিতরে ঘটে, সেটাকে অ্যাকিউট রিজেকশন। আর যদি ক্রনিক হয়, সেটা মান্থস টু ইয়ার্স পর্যন্ত হতে পারে।
রিজেকশনের এটা বইয়ের কত নম্বর পেজে? এইটা নাই, এটা লিখে রাখো, এটা বইয়ের পেজে নাই। এটা মানে লটস অফ স্টাডির পরে এই যে তোমাদের এগুলো বলি না, তোমরা কোশ্চেনে পাবা, যেগুলা বইতে পাইতেছো না, এগুলা হলো তোমার এক্সপিরিয়েন্সের বিষয়। এই যে ছোট ছোট জিনিস, এই জন্য। এটা একটু, এই কথাটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, মানে মানে অর্গান ট্রান্সপ্ল্যান্টের পরে ফার্স্ট 48 আওয়ার্সের ভিতরে যদি অর্গানটা রিজেক্ট হয়ে যায়, সেটাকে বলে হাইপার অ্যাকিউট রিজেকশন। এটা নার্সিং কেয়ারে আছে তো ভাইয়া প্ল্যানটা। তাই আছে? হুম। ও এটা সরি, তুমি এই যে assess for signs of rejection which may occur within 48 hours, এটা হাইপার অ্যাকিউট। within 6 weeks acute আর chronic হলো months to years after transplant। ভেরি গুড, থ্যাংক ইউ। আমি তো কোশ্চেনে প্র্যাকটিস করছিলাম, আমার ওটাই মনে আছে। আমি লিখি নাই কিন্তু এটা আমার কেন জানি মনে মানে মনে পড়ে চলে আসছে। যাই হোক, থ্যাংক ইউ ইয়ে পাইসানু, তোমার এই ঋণ শোধ করা যাবে না। আর আরেকটা জিনিস হলো কি জানি বলতেছিলাম, তাহলে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের মেইন প্রবলেম কি? এই ড্রাগগুলা খেলে কি প্রবলেম হয় মেইনলি? বলো না। ইনফেকশন হবে। এই বাকিরা কি বুঝতেছো না নাকি? তোমাদের কোনো সাউন্ডই বেরো না মনে হচ্ছে। বাকিরা কি বুঝতে পারছো অ্যাকিউট ইমিউনোসাপ্রেসিভের প্রবলেম? জি ভাইয়া। এগুলো কিন্তু আমি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝতে পারছি। সারাদিন এইসব ড্রাগ কিন্তু খুবই ব্যবহার করো তোমরা, মাথায় রাখতে হবে। এবার আসলে নার্সিং কেয়ার, ইয়েস। এটা তো বললামই, অ্যাকিউট, ক্রনিক আর হাইপার অ্যাকিউট বললাম। তো এর ফলে কি হবে? ডিক্রিজ ইউরিন আউটপুট হতে পারে, সরি, ইউরিন আউট, নার্সিং কেয়ার হলে ডিক্রিজ ইউরিন আউটপুট, তার ফিভার। যদি ইয়ে হয়, রিজেকশন হলে কি কি প্রবলেম হতে পারে? যে ডিক্রিজ ইউরিন আউটপুট হবে, ফিভার হবে, ইডেমা, ওয়েট গেইন, তারপরে হলো পেইন বা টেন্ডারনেস ওভার ট্রান্সপ্লান্ট সাইট, ইনক্রিজ ব্লাড প্রেশার, জেনারেলাইজড ম্যালাইজ, এলিভেটেড সিরাম ক্রিয়েটিনিন। এরা সবই দেখো, কিডনি কাজ করতে পারতেছে না মানে কি, সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাবে। এগুলো হলো এই জন্য দেখবা কোশ্চেনে এত খুব সুন্দরভাবে ঘুরে দেয় যে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বাট ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তার মানে কিডনি কাজ করছে না, কিডনি রিজেকশন দিকে যাচ্ছে। এগুলো এগুলো যখন এরকম দেখবো, কারণ ট্রান্সপ্লান্ট হলে তো আমাদের আরো পেশেন্টের ভালো হওয়ার কথা, ক্রিয়েটিনিন লেভেল কমে যাবে, সেগুলো না উল্টা ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাচ্ছে। এইসব জিনিসগুলো যেন আমরা খেয়াল রাখি, হ্যাঁ। এরপর আসি হলো আম, আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি হালকা করে। মোস্ট রিজেকশন রিভার্সেবল। মোস্ট রিজেকশন, যদি রিজেকশন হয় তবে অ্যাকিউট কেসে এটা রিভার্স করা যায়। আমি কি বুঝতে পারছি? মোস্ট অ্যাকিউট ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে রিজেকশনটাকে রিভার্স করা যায়। আর যদি তোমার কি বলে ওই হাইপার সরি অ্যাকিউট কেসে এটা ক্যান বি কি বলে রিভার্সেবল। আর যেটা ক্রনিক কেসে চলে যায় তাহলে ইট ক্যান বি ইররিভার্সিবল। এটা আর কিন্তু প্রতিস্থাপন করা হয় না। একবার যদি অ্যাকিউট কেসে অ্যাকিউট ইয়েতে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে এটা ক্যান বি রিভার্সিবল, ক্যান বি। আর ক্রনিক কেসে ইররিভার্সিবল, এন্ড এরপরে আর ট্রান্সপ্লান্ট করাও যায় না। মাথায় রেখো, এটা কোশ্চেনে পাইছিলাম।
আচ্ছা, আমরা আরেকটা জিনিস আচ্ছা এরপরে আসলে হলো ডিসচার্জ টিচিং। মেডিকেশন রিজিমেন উইথ নেমস, ডোজেস, ফ্রিকোয়েন্সি এর সাইড এফেক্ট সম্পর্কে পেশেন্টকে আইডিয়া দিতে হবে। সাইন সিম্পটম অফ রিজেকশন এন্ড দ্য নিড টু রিপোর্ট দেম ইমিডিয়েটলি। ইয়েস, পেশেন্ট কি কি সাইন সিম্পটম দেখে বুঝতে পারবে যে হয়তো পেশেন্টের এটা রিজেক্টের দিকে যাচ্ছে, যে ইউরিন আউটপুট যদি কমে যায়, ফিভার, এডেমা, ওয়েট গেইন যদি হয়, পেইন। আচ্ছা, এর ফলে ওয়েট গেইন কেন হইতে পারে রিজেকশনের ফলে? দেখি, সাদিয়া বলো তো, সালসাবিল। একটু আরেকবার বলেন। কেন রিজেকশনের পরে ওয়েট গেইন করতে পারে পেশেন্টের? রায়হান বলতে পারবা? ফ্লুইড রায়হান, বেশি থাকবে। বুঝি নাই, তুমি মানে উল্টা জিজ্ঞাসা করতেছো আমাকে নাকি অ্যান্সার করতেছো কোনটা? তা বলবে ফ্লুইড বেশি থাকবে এর জন্য। কেন ফ্লুইড বেশি থাকবে? কিডনি তো ট্রান্সপ্লান্ট হয়েছে। আরে পড়াশোনা আখি। ভাইয়া তখন তো কাজ পুরোপুরি করতে পারবে না কিডনিটা হ্যাঁ, নতুন অবস্থায়, তো এই জিনিসটা, তখন এই কারণে বাড়বে ফ্লুইড হ্যাঁ, রিটেনশন। এই সালসাবিল। জি ভাই, আমি তো আরে ভাই, তুমি এটা কি, তুমি তো কনফিডেন্ট থাকতে হবে অ্যান্সারে। কনফিউশন কর। আরে তোমার এটা রিজেক্ট হইতেছে দেখেই তো এটা সে ফিল্টার করতে পারতেছে না, ফলে কি হয়, বডিতে যা আসবে সব তো বাড়াইতেই থাকবে। সিম্পল। এই তুমি যে বলতেছো না, এই যে তুমি বলছো কোশ্চেন এটাই দেখবা, যদি জানি এটা তুমি জানো, এরকমই হয়। তোমার জানা জিনিসই তোমাকে কোশ্চেন করবে, বাট রেডি থাকো, রেডি থাকতে হবে। আহ কি বলে, তারপরে তো বললাম, এবং পেশেন্টকে এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া দিতে হবে কোন জিনিসটাতে রিজেকশন ইন্ডিকেট করে। তারপরে ডেইলি ওয়েট ইনটেক আউটপুট, অ্যাভয়েড কন্টাক্ট স্পোর্টস এন্ড হর্স ব্যাক রাইডিং। ইয়েস, আমরা অনেকগুলো কন্ডিশনে তোমার কন্টাক্ট স্পোর্ট করতে বলি, মানে কি, যেগুলাতে ফিজিক্যালি মানে দৌড়াদৌড়ি করা লাগে এরকম ইয়েগুলাকে অ্যাভয়েড করতে বলি। লাইক আরো কিছু কন্ডিশন আছে, এটা এর আগেও বলছি, কোন কোন ধরনের কন্ডিশনে তোমার কন্টাক্ট স্পোর্টকে অ্যাভয়েড করতে বলা হয়েছে, মনে আছে কারো? পাইসানু চুপ থাকো, বাকিদেরও তো পড়াইছি, তাদেরকে একটু জিজ্ঞাসা করি, বলো তো। বলতে পারবা না সাদিয়া? ভাইয়া কোশ্চেনটা আরেকবার বলেন। কোন কোন কন্ডিশনে কন্টাক্ট স্পোর্টকে অ্যাভয়েড করতে বলা হয়? খেলাধুলাকে মানে খেলাধুলা মানে কি, যেসব খেলাধুলা করতে গিয়ে আঘাত পেলে সমস্যা হইতে পারে, এগুলাকে কন্টাক্ট স্পোর্ট বলা হয়। বলো তো কোনটা, কোন কোন কন্ডিশন? মনোনিউক্লিয়াস ইনফেকশন। হ্যাঁ, মনোনিউক্লিওসিস। হ্যাঁ, এটা কোথাকার প্রবলেম বলতে পারবা? এই মনোনিউক্লিওসিস স্প্লিনের প্রবলেম, আরেকটা বেশি না, এই প্রবলেমগুলো তো সামান্য অল্প কয়েকটা। কিডনি ট্রান্সপ্ল্যান্ট একটা, দুইটা গেল। রেটিনাল ডিটাচমেন্ট তিনটা, আরেকটা এই যে দেখো, রিনাল ট্রান্সপ্ল্যান্ট, কন্ডিশনস রিকোয়ার্ড কন্টাক্ট স্পোর্টস, রিনাল ট্রান্সপ্ল্যান্ট ক্যান ইনডিউস ট্রান্সপ্ল্যান্টেড কিডনি, হেমোফাইলিয়া। হেমোফাইলিয়াতে কেন এই কন্টাক্ট স্পোর্ট? কারণ সামান্য একটু ব্যথা পাইলেই ব্লিডিং হওয়ার চান্স থাকে। ইনফেকশাস ব্লাড মনোনিউক্লিওসিস। ডিসঅর্ডার। হ্যাঁ, হ্যাঁ, ব্লাড ডিসঅর্ডার। হ্যাঁ, হেমোফাইলিয়া, এখানে যদি কোনো আঘাত পায় ব্লিডিং হওয়া শুরু করে, তখন ব্লিডিং বন্ধ হবে না, এই জন্য। তবে ইনফেকশন, এটা স্প্লিনের প্রবলেম, পেস মেকার দিল, মারফান সিনড্রোম, এই যে মারফান সিনড্রোম, তোমার এই ধরনের পেশেন্টদের তোমার বুকের যেই খাঁচা, আই মিন রিবস, এটা ভিতর দিকে কনকেভ থাকে, ভিতর দিকে ঢুকানো থাকে, এই, এবং এটা জেনেটিক প্রবলেম। হ্যাঁ, মারফান সিনড্রোম, মারফান এটা পড়বো আমরা এখানে না, আরেকটা পরে। মারফান সিনড্রোম। আচ্ছা, আমাদের
ইয়ে সম্পর্কে আরেকটু বা অল্প কয়েকটা লাইন বাকি আছে যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ এর ফলে আমরা কি দিতে পারি, এর ফলে কি হইতে পারে? caution with any immunosuppressive high risk of infection, তারপরে নো লাইভ ভ্যাকসিন। ইয়েস, এটা বলতে ভুলে গেছিলাম, এটাই মনে করে চাইছিলাম তখন কি যে একটা জিজ্ঞাসা করছিল কে তোমরা, পরে মনে নেই। নো লাইভ ভ্যাকসিন, কেন ইমিউনোসাপ্রেসিভ পেশেন্টদেরকে লাইভ ভ্যাকসিন দেয়া যায় না? কেন? লাইভ ভ্যাকসিন বলতে কি বোঝায় বলো তো? ভাইয়া লাইভ ভ্যাকসিন ও সরি ভ্যাকসিনটা সতেজ জীবিত। এতক্ষণ ভাইয়া আমি ল্যাপটপ থেকে জয়েন করছি, আপনি ডাকছেন তো আমি আমার ল্যাপটপের প্রবলেম, আমি কথা বললে শোনা যায় না, তো এখন কি ফোন যায় না? থেকে জয়েন, শুনতে ল্যাপটপ পাও থেকে না? যদি না আমি শুনতে পাই কিন্তু আমি কথা বললে আপনি শুনতে পাবেন না, আমি ল্যাপটপ ও থেকে আচ্ছা জয়েন আচ্ছা। করছিলাম এখন ফোন থেকে জয়েন করছি। আর লাইভ ভ্যাকসিন দেওয়া যায় না কারণ হচ্ছে যে লাইভ ভ্যাকসিনের জীবাণুটা আর কি জীবিত থাকে, মানে যে জীবাণুটা প্রবেশ করানো হয় এর জন্য। আচ্ছা আচ্ছা, ইয়েস। তো লাইভ যদি ভ্যাকস, হুম, ইমিউনোসাপ্রেসিভ তাহলে সেক্ষেত্রে তো ওই রিকভারি করতে পারবে না। হ্যাঁ। আচ্ছা দেখো, লাইভ ভ্যাকসিন সম্পর্কে একটু বলি। লাইভ ভ্যাকসিনে যে ভ্যাকসিন মূলত কিন্তু একটা জীবাণু, হ্যাঁ, এক ধরনের সাবস্টেন্স, এক ধরনের মাইক্রো অর্গানিজম। এখন লাইভ ভ্যাকসিনে যে জীবাণুগুলো জীবিত থাকে, এরা বডিতে ঢুকে, এই বডিতে এরা বডিতে যখন চলে যায়, তো ইয়েতে কি প্রবলেম হয়, ইমিউনোসাপ্রেসিভ দিলে কি প্রবলেম হয়? দেখো, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলো তো আমাদের ইমিউনিটি কমায় দেয়, তাই না? এটা তো আমরা জানি। এখন এই যে লাইভ ভ্যাকসিনে যে মাইক্রো অর্গানিজম আছে, এদেরকে যদি তখন ইমিউনোসাপ্রেশন অবস্থায় আমাদের বডিতে প্রবেশ করানো হয়, এরা বডিতে উপকারের চেয়ে উল্টা আরো টক্সিসিটি বা উল্টা আরো প্রবলেম তৈরি করে ফেলে। এই কারণে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দেয়া অবস্থায় কোনো লাইভ ভ্যাকসিন দেয়া হয় না। আর আমাদের কিল্ড ভ্যাকসিন, আই মিন নরমাল অবস্থায় লাইভ কোনো এই ধরনের ড্রাগ খাওয়া অবস্থায় যদি লাইভ ভ্যাকসিন দেয় তখন কি হয়? তখন হয় কি, আমাদের বডি এই ধরনের অর্গানিজমের সাথে ফাইট করে বডিকে আরো বেশি স্ট্রং করে তোলে। যে কারণে আমরা ভ্যাকসিন দেই যাতে অন্য কোনো অর্গানিজম আম এই ধরনের, ধরো একটা এক্স আকৃতির, এক্স শেপের একটা অর্গানিজম আমাদের বডিতে প্রবেশ করে। আমাদের বডি যদি একবার এই এক্স শেপের অর্গানিজমকে চিনে ফেলে, এই শিপের নেক্সট কোনো অর্গানিজম আর বডিতে ঢুকতে পারে না। ভ্যাকসিনের কাজ মূলত, এই ভ্যাকসিন যখন দেওয়া হয়, ওই ধরনের মাইক্রো অর্গানিজম গুলাকে বডির সাথে পরিচিত করে দেওয়া হয়, যেন এই টাইপের কোনো মাইক্রো অর্গানিজম বডিতে নেক্সট টাইম আর ক্ষতি করতে না পারে। বোঝা গেছে? এবার আসি হলো রিভার্স আইসোলেশন। কেন রিভার্স আইসোলেশন প্রয়োজন বলো তো? এটা কে বলতে চাও? আখি আর পাইসানু বাদে। এখন তার হচ্ছে এমনিতে ইমিউনো সাপ্রেশন, সো তার একটা সামান্য হাঁচি কাশিতেও তার রোগ হতে পারে আবার হুম মানুষের। হুম, তাহলে কি করব? এর কারণে তাকে আইসোলেশনে রাখা দরকার, বা তার কাছে গেলে আমরা মাস্ক পরে যাব। আচ্ছা, হাই রুনা, রিস্ক অফ ইনফেকশন। হ্যাঁ রুনা, এই রায়হান কোনটা ভুল বলছে বলো তো এখানে? রুনা, তাড়াতাড়ি বলো। নাই তো। ও নাই, তাহলে আর কি? তাহলে হ্যাঁ, রায়হান যেটা বলছে এটা সঠিক বলছে। অবশ্যই সেম একই জিনিস, যখন তাদের ইমিউনিটি কম থাকে,
তখন তাদেরকে সামান্য হাঁচি কাশি ফুলের তোড়াও তাদের জন্য বিপদের কারণ। এই জন্য তাদেরকে আলাদা সেপারেটেড রুমে রাখতে হবে। আর এমএবি অলরেডি বলছি যে এমএবি ড্রাগ এজেন্ট লাইক এমএবি এটা এর আগেও পড়াইছিলাম, এর আগেও দেখাইছিলাম। এমএবি ড্রাগ হাই রিস্ক অফ ইনফেকশন। সোজা কথা, ইমিউনোসাপ্রেশন সবই হলো হাই রিস্ক অফ ইনফেকশন। এই ধরনের ড্রাগ যারা এমএবি ড্রাগ যারা খাবে তারা কি শুড নট রিসিভ এনি লাইফ ভ্যাকসিন হোয়াইল অন দিস ড্রাগ। ভেরি ইম্পর্টেন্ট, এই স্লাইডটি কোশ্চেন পাওয়া মাস্ট রেডি রাখ। should not receive any live vaccine while on this drug. Patient should go patient should undergo tuberculosis skin test before starting MAB. কারণ পেশেন্টের যদি কোনো টিবি হয়ে থাকে তখন এই ড্রাগ দেওয়া যাবে না। টিবি কিন্তু খুবই মেজর একটা প্রবলেম, হ্যাঁ। তারপরে শুড হ্যাভ অ্যানুয়াল পিপিডি মানে হোয়াইল অন দি ড্রাগ, এবং পেশেন্ট এই ধরনের ড্রাগ খেলে বাৎসরিকভাবে তার মানে টিবি টেস্ট করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট কোশ্চেন পাবাই, রেডি থাকো। এই একই, এটা অলরেডি বলে ফেলছি। কন্টাক্ট স্পট অ্যাভয়েডিং কন্টাক্ট বলে ফেলছি, মারফার সিনড্রোম বলে ফেলছি। ওকে, এবার আসলে নেফ্রেক্টমি মানে কিডনি বের করে ফেলা, সোজা কথা। ইন্ডিকেশনস কি? রেনাল টিউমার, ম্যাসিভ ট্রমা, নেফ্রেক্টমি কখন করা? রেনাল টিউমার যদি ম্যাসিভ মানে টিউমার এতই বড় হয়ে যায়। তারপরে হলো ম্যাসিভ ট্রমা, পলিসিস্টিক কিডনি ফর ডোনেশন। কিডনি অনেক সময় ডোনেট করে মানে অনাহারের মুখে তো দেওয়া যাবে না, আই মিন দান করলে আর কি তখন দেওয়া হয়, কিডনি অনেকে দিয়ে দেয় আর কি। সার্জিক্যাল অ্যাপ্রোচ কি? রেট্রোপিরিটোনিয়াল উইথ ফ্ল্যাঙ্ক ইনসিশন। আমরা এর আগে বলছি ফ্ল্যাঙ্ক মানে কিডনির আশেপাশে, কিডনি ব্যথা, কিডনি রিলেটেড বিষয়। এরকম বাঁকা করে ল্যাটারালি এইভাবে করে কিডনি, আমি দেখিনি। কিডনি ট্রান্সপ্লান্ট দেখছো কেউ? না ভাইয়া। আমিও দেখিনি। এই যে এইভাবে কেটে নেওয়া হয় কিডনি। একটা কোন একটা ছবিতে জেনে দিছি কিডনি কেটে কাউ মানে গেছে হলো কাউয়া বিরিয়ানি খাইতে, সরি কাউয়া বিরিয়ানি না, মানে বিরিয়ানি খাইতে ওরে কাউয়া বিরিয়ানি খাওয়াই দিছে। রান ছুপ রান। দেখো সুন্দর কিডনি আছে বিক্রি ছবি। করে আইফোন কিনে। বলে আর কি এরকম। তো preoperative কি? Assess fluid by electrolyte status and correct any imbalances before surgery. Avoid nephrotoxic agents in any diagnostic test. তার মানে কি? তাহলে উইথ কন্ট্রাস্ট যে ধরনের টেস্ট গুলো আছে এগুলো করা যাবে, তাই না? কি বলেই? হ্যাঁ, উইথ কন্ট্রাস্ট যেটা একমাত্র সেগুলাই করা যাবে। কি মনে হয়? তোমরা কি ভুলে যাইতেছো নাকি দিন দিন? আমি বুঝতেছি না কিছু। এখানে বলা হইতেছে যে avoid nephrotoxic agents in any diagnostic test. সিটি স্ক্যান উইথ ডাই দিয়ে করা হয়, এটা কন্ট্রাস্ট বলে। উইথ ডাই মানে কন্ট্রাস্ট। ডাই দিয়ে যখন করা হয় সেটা কি কিডনির জন্য ভালো নাকি খারাপ? অবশ্যই খারাপ। এই উইথ কন্ট্রাস্ট দিয়ে যেটা করা হয় সেটা এরপরে ফোর্স অফ ফ্লুইড, প্রচুর পানি খেতে বলা হয় যাতে আয়োডিন গুলো বের হয়ে যায় শরীরের থেকে। এইগুলোও বাদ দিতে হবে, হ্যাঁ। তারপরে পোস্ট জি অপারেটিভ ভাই। কেয়ারে কি করতে হবে? আওয়ারলি ইউরিন আউটপুট শুড বি 30 to 50 ml per hour. Daily weight analgesic as ordered. Ensure adequate oxygen and prevent pulmonary complications. Instruct to splint incision while turning. Coughing and deep breathing এগুলা করতে এনকারেজ করা হয়। কারণ আচ্ছা এই কফিং এবং ডিপ ব্রিথিং না করলে তোমরা যেমন তৌকির ইয়েতে আছে, সিসিউতে আছে, তোমরা অনেকেই হয়তোবা কি বলে এই হার্টের সার্জারি গুলা হয়তোবা জেনে থাকছো অথবা দেখে থাকছো। সেক্ষেত্রে এই ধরনের অপারেশনের আগে কেন স্পাইরোমেট্রি দিয়ে পেশেন্টকে এক্সারসাইজ করতে বলা হয়? টু প্রিভেন্ট দ্য রেসপিরেটরি কমপ্লিকেশন। কারণ এই ধরনের অপারেশনের পরে পেশেন্টের ওই যে তোমার সার্জারি করার পরে ইনসিশন হয় না, ওই ইনসিশন সাইটে পেইন হয়, তখন পেশেন্ট ইচ্ছাকৃতভাবে জোরে শ্বাস নিতে চায় না, ব্যথা হয়, তাইলে মুভমেন্টে ব্যথা হয়। দেখা যায় যে এরকম কম জোরে শ্বাস নিলে তোমার কলাপস অফ অ্যালভিওলাই অ্যালভিওলাসে, যার ফলে রেসপিরেটরি কমপ্লিকেশন বেড়ে যায় এই কারণে। এরপর আসলে ডিসচার্জ সিস্টেম, প্রিভেন্ট ইউরিনারি স্ট্রেসিস, অ্যাভয়েড কন্টাক্ট স্পোর্টস
হর্স রাইডিং, এগুলা অলরেডি বলছি। মেইনটেইন অ্যাসিডিক ইউরিন। কেন অ্যাসিডিক ইউরিন মেইনটেইন করতে হবে? নেফ্রেক্টমিতে কি সমস্যা হয়ে গেছে? টু প্রিভেন্ট ইউটিআই। নো লিফটিং অফ হেভি অবজেক্টস অ্যাট লিস্ট 6 মান্থস, কমপক্ষে 6 মাস। রিপোর্ট আনএক্সপ্লেইনড ওয়েট গেইন। আচ্ছা, আনএক্সপ্লেইনড ওয়েট গেইন দ্বারা কি বোঝায়? জানে না কেন ওয়েট গেইন করতেছে। তারপরে ডিক্রিজ ইউরিন আউটপুট, কারণ কিডনি তোমার আরেকটা কিডনিও হয়তো প্রবলেম হচ্ছে এরকম। তারপরে ফ্ল্যাঙ্ক পেইন অন আনঅপারেটিভ সাইড, হেমাচুরি এটসেট্রা। নোটিফাই মেডিকেল ডক্টর ইফ কোল্ড or other infection present for more than 3 days. Avoid over-the-counter drug that may be nephrotoxic. Yes. কমিটা স্যার। 7 মিনিট। এরপর আসি হলো বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া। এটা অলরেডি বলে ফেলছি, তোমরা আশা করি জানো, আশা করি জেনে থাকবে। এটা হলো আমাদের নর্মাল কি বলে ইউরিনারি ব্লাডার আর প্রোস্টেট। হ্যাঁ, তো বিশেষ করে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়াতে কি হয়? প্রোস্টেটটা বড় এনলার্জ হয়ে যায়। এই এনলার্জ প্রসেস কি করে? ইউরেথ্রার উপরে চাপ দেয়। ইউরিনারি ব্লাডার থেকে যে নালী বা যেই পাইপের মাধ্যম দিয়ে ইউরিনটা বের হয়ে আসে, তারা তোমার তাদের উপরে চাপ পড়ে এই প্রোস্টেটের। ঠিক আছে? আর এইখানে এই বিপিএইচ এর অন্যতম প্রধান কোশ্চেন হলো ইউরিন অবস্ট্রাকশন। এই বিপিএইচ থেকে মোস্টলি কোশ্চেনটা করা হলো, এটা যে 100% এটাই সবসময় থাকে তা কিন্তু না, মানে আমার দৃষ্টিতে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি করা হলো ইউরিন অবস্ট্রাকশনের ব্যাপারে। Occurs in 50% of men over age 50 and 75% men over age 75. May be mild to moderate glandular enlargement. Allah. May be mild to moderate glandular enlargement with hyperplasia and overgrowth of smooth muscle and connective tissue. ওই যে নাকি মাইল্ড টু মডারেট হয় আর কি, এই প্রোস্টেট ওভারগ্রো হয়ে যায়, হাইপারপ্লাসিয়া এমনিতে বড় হয়ে যায় আর কি। হ্যাঁ, ওভারগ্রোথ অফ স্মুথ মাসলস এন্ড কানেক্টিভ টিস্যু। কজ আননোন, এক্সাক্ট কজ জানা যায় না, মেবি হরমোনাল। আর প্রোস্টেট বড় হয়ে গেলে কিন্তু আমাদের ইউরেথ্রাল চাপ, এটা আমরা অলরেডি বলে ফেলছি। আর এরপর আসে হলো মোস্টলি ফাইন্ডিংস, মোস্টলি ইন্ডিকেটিভ অফ কম্প্রেশন অফ ইউরেথ্রা এন্ড ইউরিনারি রিটেনশন। এখানে চাপ পড়লে ইউরিন রিটেনশন হবে, এটাই স্বাভাবিক। হেজিস্টেন্সি বলতে মানে প্রস্রাব যে বের হবে, এইটা মানে ডিফিকাল্ট টু স্টার্ট ভয়েডিং। সুযোগ, এটা মানে হলো হেজিস্টেন্সি, মানে হলো প্রস্রাব স্টার্ট করাটাই ডিফিকাল্ট, এটাই হলো হেজিস্টেন্সি। ডিক্রিজড ফোর্স অফ ইউরিনারি স্ট্রিম, মানে ইউরিন যে বের হয়, যে ফোর্সে বের হয়, এটা কমে যায়। নকচুরিয়া, নকচুরিয়া মানে কি বলতো? বিছানায় মানে জোরে জোরে পড়া স্ট্রিম এরকম। ফ্রিকোয়েন্সি, বারবার প্রস্রাব আচ্ছা দেখো, এখানে ফ্রিকোয়েন্সি কেন হয় জানো? এখানে ইউরিন তৈরি হয়ে আসে ঠিকই, বাট সেটা বের হইতে পারে না। কারণ কি? এই জায়গাটা চাপা, একটু বের হয়, এরপরে আবার বন্ধ হয়ে যায়, আবার বের হয়, আবার এরকম। এই জন্য বারবার সে বাথরুমে যাওয়ার চেষ্টা করে। তারপরে হেমাচুরিয়া হতে পারে, ড্রিগলিং, প্রস্রাব ঝরে ঝরে পড়ে থাকে, আর্জেন্সি, বারবার বাথরুমে যাওয়ার চেষ্টা করে, এরকম। ডায়াগনোসিস কি? এনলার্জ এন্ড হার্ড প্রোস্টেট অন ডিজিটাল রেকটাল এক্সাম, ডিআরই করা হয়। হ্যাঁ, দেখি আছে কিনা। এই যে নরমাল প্রোস্টেট ভার্সেস প্রোস্টেট ক্যান্সার, এটা আলাদা। এটা অলরেডি বলছি আমরা যে কেন। আর এই ধরনের পেশেন্টদের এই ধরনের পেশেন্ট না, অ্যালকোহল ড্রাগ। হুম, প্রোস্টেট ক্যান্সার এবং প্রোস্টেট টিউমার আলাদা। হ্যাঁ, মাথায় রাখতে হবে, একটু পরে আবার পড়বো প্রোস্টেট ক্যান্সার। আর এই ধরনের পেশেন্টদেরকে আমরা কিন্তু অ্যাসিডেজ ডায়েট দেই টু প্রিভেন্ট ইউটিআই। অলরেডি গতকালকে এই অ্যাসিডেজ ডায়েটের অনেকগুলো হয়েছে, আজকে আর বলবো না। এবার ছিল পিএসএ টেস্ট। পিএসএ টেস্ট সম্পর্কে একটু বলি। আচ্ছা, পিএস এর নরমাল লেভেল হলো লেস দেন 4 এনজি, লেস দেন 4 এনজি পার এমএল। যদি রেঞ্জ মনে থাকে ভেরি গুড, না মনে থাকলে আশা করি কোনো সমস্যা হবে না। এবার আসলে পিএসএ টেস্টের একটা বিষয় আছে, এর আগে বলেছিলাম। প্রিপারেশন ফর পিএসএ টেস্ট, ম্যান শুড নট হ্যাভ ইজাকুলেট ডিউরিং দ্য প্রিভিয়াস 48 আওয়ার্স। 48 ঘন্টা আগের, এই টেস্টের 48 ঘন্টার আগে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যাওয়া যাবে না। সিমেন রিলিজ ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটি ক্যান কজ পিএসএ লেভেল টু রাইজ টেম্পোরারিলি হুইচ মে এফেক্ট দ্য টেস্ট রেজাল্ট। ইয়েস, যদি সেক্সুয়াল কোনো ইন্টারকোর্স হয় অথবা কোনো এই ধরনের কোনো অ্যাক্টিভিটি হয়, তাহলে সিমেন রিলিজ করে, যেটা তোমার ফলস পজিটিভ অথবা ফলস নেগেটিভ রেজাল্ট দিতে পারে।
এই কারণে এটা করা যাবে না। ডিজিটাল রেকটাল শুড বি অ্যাভয়েডেড বিফোর পিএসএ টেস্ট, এবং ডিজিটাল রেকটাল টেস্টও অ্যাভয়েড করতে হবে, পিএসএ টেস্টের আগে অ্যাভয়েড করতে হবে, পিএসএ টেস্ট, হ্যাঁ। তারপরে ইনক্রিজড অ্যালকালিনিটি অফ ইউরিন, মানে কি বলে, ইনক্রিজড অ্যালকালিনিটি অফ ইউরিন মানে হলো আহ, উম, আচ্ছা, এর এর ডায়াগনোসিস কি, ইনক্রিজড অ্যালকালিনিটি অফ ইউরিন মানে কি, মানে ইউরিনটা এখানে এই যাদের ডিআরই মানে সরি বিপিএইচ হয় তাদের ইয়েটা অ্যালকালাইন হয়ে যাবে ইউরিনটা। আর আমাদের দরকার কি, যেহেতু এই ধরনের পেশেন্টদের অ্যালকালাইন হয়ে যায়, তাহলে আমাদের কি দরকার, আমাদের দরকার হলো অ্যাসিডিক ইউরিন, কারণ অ্যালকালাইন ইউরিনে ইউটিআই চান্স বেশি থাকে, আর অ্যাসিডিক ইউরিনে ইউটিআই এর চান্স কমায়, ঠিক আছে, প্রিভেনশন প্রিভেনশন কমায়, হ্যাঁ। তারপর আসি হলো elevated burn and creatinine on long standing BPH, cytoscopy shows enlarged gland। আর লাস্টের একটা পিএসএ টেস্ট সম্পর্কে একটা জিনিস বলি, এই ধরনের টেস্টের আগে 48 ঘন্টা আগে নো সেক্সুয়াল অ্যাক্টিভিটি, নো এক্সারসাইজ, ভিগোরাস এক্সারসাইজ, এবং দৌড়াদৌড়ি লাফালাফি এগুলো করে না। চলো আমরা একটু ব্রেকে যাই, ব্রেকে যাওয়ার পরে ব্রেক থেকে এসে